আমাদের আজকের টপিক হলো আমরা টাইপ টুল। ফটোশপে তো টাইপ টুল দেখে আসছি, সেম অ্যাজ ইট ফটোশপে আপনি যা যা কাজ করে আসছেন ইলাস্ট্রেটরও সেম টু সেম একই জিনিস পাবেন, বাট কিছুটা এক্সট্রা আছে, অ্যাডভান্স আছে। আমরা টাইপ টুল দেখব, এরপর সেগমেন্ট টুলসের যে পার্টগুলো আছে অপশনগুলো ডিটেলস দেখব টুলস সহকারে, আর হচ্ছে ব্রাশ টুলের অপশনগুলো দেখব। যদিও ইলাস্ট্রেটরের ব্রাশ টুল ফটোশপের ব্রাশের মতো না, এটা টোটালি ডিফারেন্স। আসেন একটা একটা করে দেখি। ইলাস্ট্রেটরের টাইপ টুল নিয়ে কাজ করেছিলেন কেউ? এখনো কারা কারা সফটওয়্যার ইনস্টল করেননি এমন কেউ আছেন? টাইপ টুল তারপর শুধু টাইপিং এর কাজ না, কিসের কাজ? মানে শুধু টাইপ করাই তো। ধরেন আমি একটা জিনিস লিখলাম, আহ, অতটুকুই তো, ওই যে ফটোশপে যেভাবে লিখেছি। না, এটা অ্যাডভান্স টুল। শুধু লিখেই গেলাম এরকম কিছু না, আর অনেকগুলো কাজই করা হয়। আচ্ছা, আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিয়েছি, বা কাজ করার জন্য একটা যে বেসমেন্ট দরকার, বেসমেন্টটা আমাদের কমপ্লিট। তো অ্যাট ফার্স্ট আমরা লাস্ট ক্লাসে হচ্ছে এইখান থেকে একদম পেন টুল পর্যন্ত সব দেখেছিলাম, মধ্যে থেকে এই যে শেপ টুলটা, যে এই ভিতরের টুলসটা দেখেছিলাম। আচ্ছা, তো আমাদের এখানে এই যে টাইপ টুল আর সেগমেন্ট টুলটা বাদ পড়ে গিয়েছে। টাইপ টুলটাকে ফটোশপে আমরা কি দেখে আসছি যে আমি কোনো কিছু লিখতে চাচ্ছি হরিজন্টালি বা ভার্টিক্যালি লিখতে পারছি, যদিও ভার্টিক্যালি আমাদের প্রয়োজন পড়েনি, শুধু হরিজন্টালি লিখেছি। তো ওইখানে জাস্ট হচ্ছে আমার লিখতে হবে, প্যারাগ্রাফ হোক বা যে টেক্সটগুলো হোক লিখেছি, লেখার পরে কাজ করলাম, ফন্ট চেঞ্জ করলাম, স্টাইল চেঞ্জ করলাম। এইখানে আপনি টোটাল 6টা কি বলি 7টা অপশন পাবেন টাইপ টুলের মধ্যে। টোটাল 7টা অপশন পাবেন কিসে? টাইপ টুলে। ফার্স্টেই বলেছে টাইপ টুল। আমরা প্রথম যে টুলসগুলো দেখি এই টুলসগুলোকে সবসময় বলি প্যারেন্টস টুল বা মাতার টুল বলা হয়। যে প্যারেন্টস টুল, এই যে টাইপ টুলটা দেখতে পাচ্ছি, এই টাইপ টুলটা একাই অনেকগুলো কাজ করতে পারে। সাপোজ যে এরিয়া টাইপ টুলের কাজ করতে পারবে, তারপরে হচ্ছে আপনার টাচ টাইপের কাজ করতে পারবে এবং ভার্টিক্যালি টাইপের কাজ করতে পারে। তারপরেও কেন আলাদা আলাদা করে দিয়েছে টুলসগুলো? আমাদের সুবিধার জন্য, কাজের সুবিধার জন্য আলাদা আলাদা করে দেওয়া। তো অ্যাট ফার্স্ট আমরা টাইপ টুলে চলে যাই। টাইপ টুলে চলে যাওয়ার আগে ফটোশপে কন্ট্রোল টি দিলে কি আসতো? কন্ট্রোল টি সিলেকশনটা, মানে যেটার উপরে টি দিতাম ওইটা সিলেক্ট হয়ে যেত, তারপর ওইটা মানে কমানো বাড়ানো যেত। আচ্ছা, ফটোশপে কন্ট্রোল টি দিয়ে আমরা ট্রান্সফর্ম নিয়ে আসতে পারতাম। কোনো লেয়ারকে বা কোনো অবজেক্টকে, কোনো শেপকে হোক বা সিলেকশন মোডেই থাকুক, যে কোনো মোডে থাকুক, ওই লেয়ারটাকে আমরা ট্রান্সফর্ম করার জন্য, ট্রান্সফর্ম মানে হচ্ছে স্কেলিং করার জন্য, তারপরে হচ্ছে রোটেশন করার জন্য, এরপরে হচ্ছে স্কিউ, পার্সপেক্টিভ, র্যাপ, তারপরে হচ্ছে রিফ্লেক্ট, এই অপশনগুলো কাজ করার জন্য কি করতাম? কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম নিয়ে আসতাম। বাট ইলাস্ট্রেটরে আপনি যখন কন্ট্রোল টিতে প্রেস করবেন, সাথে সাথে ক্যারেক্টার প্যানেল ওপেন হয়ে যাবে। এখানে ট্রান্সফর্মের কোনো অপশন নেই, মানে ওই কন্ট্রোল টি বা শর্টকাট দিয়ে ট্রান্সফর্মের কোনো অপশন নেই, কারণ এখানে এক একটা টুলসই এতটাই অ্যাডভান্স, ট্রান্সফর্মের ম্যাক্সিমাম কাজ তারাই করে ফেলে। প্রত্যেকটা অপশন আলাদা আলাদা করে দেওয়া। যেমন এই সিলেকশন টুল দিয়ে আপনি কি করতে পারছেন? স্কেলিং করতে পারছেন, রোটেশন করতে পারছেন, মডিফাই করতে পারেন, এমনকি রিফ্লেক্ট করতে পারবেন। আবার ওই যে স্কিউ, পার্সপেক্টিভের কাজ হচ্ছে এই যে এখানে ফ্রি ফ্রম যে ট্রান্সফর্ম টুল আছে, এইখানে আসলে ওই কাজটা করতে পারবেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি কাজটা করতে পারেন। সব কাজ ভাগাভাগি করা। তো কন্ট্রোল টি দিয়ে আমরা ক্যারেক্টার প্যানেল নিয়ে আসতে পারি। আমি টাইপ টুলটা সিলেক্ট করি, টাইপ টুলটা সিলেক্ট করার পরে
দেখেন এই উপরে এই পার্টটাতে কোনো কিছু আসে নাই। ফটোশপে ছিল না যে ফন্ট চুজ করা যেত, কোন স্টাইলে থাকবে লেখাটা, ফন্টের পিটি কত হবে, সব কিছু কালার চেঞ্জ করা, বাট এখানে কিছু আসে নাই। এখানে হচ্ছে আপনি জাস্ট কি করবেন, লিখেন, লেখার পরে সাপোজ আমি লিখলাম বাংলাদেশ লিখলাম, তো লেখার পরে ফটোশপে কি করতে হতো, ড্র্যাগ করতে হতো, ড্র্যাগ করে তারপরে হচ্ছে চেঞ্জ করতে হতো। এখানে আপনাকে কিছুই করতে হবে না। আপনি যদি লেখা কমপ্লিট হয়ে যায়, লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর সিলেকশন টুলটা সিলেক্ট করেন। সিলেকশন টুলটা সিলেক্ট করলে কি হবে, যে আপনি যখন লিখছেন এই লেখাটা কমপ্লিট, সিলেকশন টুল সিলেক্ট করেন, এখন দেখেন উপরে এই যে ক্যারেক্টার প্যানেল চলে আসছে। ক্যারেক্টারের ফন্ট কি আছে, স্টাইল কত, কত পিটিতে আছে, এটা আসছে। অথবা আপনি কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টারের যে প্যানেলটা আছে সেই প্যানেলটা নিয়ে আসেন, এইটা আমাদের জন্য সুবিধা বেশি হয়। কন্ট্রোল টি দিয়ে কি করলাম, ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসলাম। এই যে ডান পাশে 3টা বার দেখা যায়, ক্লিবার, এটাকে বলা হয় 3 ক্লিবার। এখানে ক্লিক করলে শো অপশন নামে একটা অপশন আসবে, শো অপশনে ক্লিক করেন, তাহলে এই ক্যারেক্টার প্যানেলের বাকি যে অপশনগুলো আছে সবগুলো আপনাকে শো করবে, সবগুলো কি করলো, আপনাকে শো করলো। তো আমি আমাদের বাংলাদেশটাকে সিলেক্ট করার পরে চলে যাবেন এই যে এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করবেন যে আপনি কোন ফন্টটা নিতে চাচ্ছেন, সেই ফন্টটা সিলেক্ট করেন। সিলেক্ট করে দিয়ে তারপর হচ্ছে আপনার পছন্দের ফন্ট আপনি নিলেন, যে আমি এই ফন্টে রাখতে চাই বা এই ফন্টে কাজ করতে চাই, এটা উল্লেখ করে দিলেন। ওকে, দেওয়ার পরে তারপরে নিচে যেটা আছে এটাকে বলা হয় স্টাইল। এটা হচ্ছে ফন্ট চুজিং। ফন্ট চুজিং মানে হচ্ছে আপনি আপনার পছন্দের ফন্টটা এই ঘর থেকে সিলেক্ট করবেন। আপনার পিসিতে যত ফন্ট আছে সব ফন্ট এখানে কি করবে, শো করবে। এর পরের পার্টটাকে বলা হয় ফন্ট স্টাইল, মানে ফন্টটা কেমন স্টাইলে থাকবে, সে কি রেগুলার নর্মাল হবে নাকি ইতালিক, একটু ইতালিক টাইপের বাঁকা হবে অ্যাঙ্গেল, বোল্ড নাকি বোল্ড ইতালিক, কোনটা আপনি কাজ করতে চাচ্ছেন। তারপরেরটা যে ফার্স্ট যে ঘর, এটা হচ্ছে পিটি, মানে টেক্সটটা কত বড় হবে বা কত ছোট হবে, এটার একটা সাইজ মেজারমেন্ট। এখানে ডিফল্ট কিছু অপশন দেওয়া আছে, আর আপনি যদি অপশনগুলো নিজে থেকে দিতে চান, সাপোজ 48-এর পরে 60 আছে, 48, তারপরে 60, 50 নেই, 50 নেই বা 55 নেই, আপনার 55 পিটি দরকার, আপনি এই যে ঘরটাতে আসেন, এরপরে 55 লিখে দেন, লিখে দিলে অটোমেটিক্যালি এটা 55 হয়ে যাবে। অথবা এই ঘরটাতে এসে মাউসের স্ক্রল উপরের দিকে ঘোরালে কি হবে, বাড়তে থাকবে, নিচের দিকে ঘোরালে কমতে থাকবে। অথবা এই যে অ্যারো চিহ্ন দেখা যায়, অ্যারো চিহ্নতে প্রেস করলে হবে, এটা হচ্ছে আপ অ্যারো, ডাউন অ্যারো। জাস্ট মাউসে ক্লিক করে চেপে ধরবেন ঘরটাতে গিয়ে। ক্লিয়ার? তার পাশের যে ঘরটা আছে, এই যে 2টা এ পর পর, একটা উপরে এ একটা নিচে এ, তার বাম পাশে অ্যারো চিহ্ন দিয়ে উপরে নিচে দেখিয়েছে। এর মানে হচ্ছে 2টা লাইনের মধ্যবর্তী যেই গ্যাপ, সেই গ্যাপটাকে হচ্ছে এই পার্টটা কন্ট্রোল করে। মানে সাপোজ আমি কি করলাম, 3টা লাইন লিখলাম, ধরে নিলাম এখানে 3টা লাইন লেখা আছে পরপর। এটা হচ্ছে ফন্টের সাইজ কত পিটি হবে, যত ধরেন বানালাম 45 আছে। তার ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই একটা লাইন থেকে পরবর্তী লাইনের মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটা কতটুকু হবে, কি হবে, গ্যাপটা কতটুকু হবে।
আমাদের এই বাংলাদেশের মধ্যে এখন কত দেখাচ্ছে 54। এই গ্যাপিংটা মেইনলি ডিপেন্ড করবে আপনি কত পিটি দিচ্ছেন তার উপরে। মনে রাখবেন এইখানে আপনি ম্যানুয়ালি কখন এইটা সেট করবেন, যখন আপনার প্রয়োজন হবে যে আমি বাংলাদেশের কাছাকাছি এই ফার্স্ট লাইনের কাছাকাছি সেকেন্ড লাইনটা আর একটু কাছে আনতে চাই, বেশি গ্যাপ হয়ে গিয়েছে, তখন আপনি কি করবেন, ম্যানুয়ালি সেট করবেন। বাট আদারওয়াইজ এই ড্রপডাউনে চলে যান, এই যে অটো লেখাটা আছে অটোটা অ্যাক্টিভ করে রাখবেন। অটো মানে হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের যদি এক পিটি হয় তারা 0.01 স্পেস দিয়ে তারপরে হচ্ছে কোডিং করেছে। এই সফটওয়্যারটা বা এই ইলাস্ট্রেটর অ্যাডোবি সফটওয়্যার তো কেউ না কেউ বানিয়েছে আমাদের জন্য। তারা যখন কোডিং করেছে যে একটা লাইন থেকে আরেকটা লাইন পিটির উপর ডিপেন্ড করে, যদি এক পিটি হয়, সাপোজ আমি এখানে দেখেন এক পিটি করে দিলাম, একদম 1 পিটি, এই দেখেন আমি এক পিটিতে রাখলাম, 1 পিটিতে আছে। 1 পিটিতে কত 1.2, একদম সর্বনিম্ন পিটি চলে যায় 0.01, 0.1 পিটিতে কত 0.5 পিটি। ওরা হচ্ছে এই স্পেসটা ধরে কি বলে সমানুপাতিক হারে আপনি যত এখানে বাড়াবেন অটোমেটিক্যালি দেখেন যে এই জায়গাটা বাড়তে থাকবে, অটোমেটিক্যালি বাড়তে থাকবে। 3 পিটি হলে 3.6, 4 পিটি হলে 4.8, 5 পিটি হলে 6 পিটির গ্যাপ এরকম বাড়ছে, অটোমেটিক্যালি কি হচ্ছে বেড়ে যাচ্ছে। সো আপনি কখন এটা ম্যানুয়ালি কাজ করবেন, যখন আপনার প্রয়োজন হবে যে এই গ্যাপটা থেকে এই গ্যাপটা কি আরো কাছাকাছি আসবে, তখন এখান থেকে আপনি ম্যানুয়ালি গ্যাপটা কি করে নিতে পারেন, সেট করে নিতে পারেন। আদারওয়াইজ অটোতে থাকবে। ক্লিয়ার? এরপরের যে অপশনটা আছে ভি, তারপরে একটা ড্যাশ, এরপরে হচ্ছে এ স্পেস দিয়ে যে অ্যারো চিহ্ন দিয়ে বুঝিয়েছে ভি এ, মানে হচ্ছে এরিয়া নিয়ে কাজ করে। এটাকে আমরা যদি খুব সিম্পল ভাষায় বলি যে ভার্টেক্স এরিয়া। আর শুধু এ দিয়ে বুঝিয়েছে যে এক একটা অ্যালফাবেট যেই স্পেস আছে, যে একটা লাইন অ্যালফাবেটের যে লাইন সেটা দিয়ে বুঝিয়েছে। তো এইটা হলো যে আমরা কি রাখবো, অটোতে রাখবো। অপটিক্যাল দিলে কি হয় একটু চেপে আসে, আর হচ্ছে ম্যাট্রিক্স দিলে কি হচ্ছে একটু ছড়িয়ে যাচ্ছে রোমান অনুযায়ী, আর জিরো দিলে তো জিরো অপশনে থাকে। আমরা এটাকে অটো করে রাখবো, যে অটো হিসেবে সে কি করবে এই পিটির উপর ডিপেন্ড করে কাজ করতে থাকবে। তার ডান পাশে যেটা আছে এটা আমরা একটু পরে দেখবো, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। ভি এ নিচে অ্যারো চিহ্ন পাশাপাশি দেখাচ্ছে, এটা আমরা পরে দেখবো। তার আগে এই নিচের দুইটা দেখে আসি। নিচের দুইটার ফার্স্টেরটা বলেছে শুধু টি লেখা, টি অ্যারো চিহ্ন আপ ডাউন। টি অ্যারো চিহ্ন আপ ডাউন মানে হচ্ছে যে টি দিয়ে কি বুঝিয়েছে, টেক্সট বা টাইপ। মানে এই যে টেক্সট আপনি লিখেছেন বা টাইপ করেছেন সেই টাইপের যা যা আছে সেটাকে সে কি করবে, উপর নিচে বাড়াবে। আপ ডাউন, এই যে আপ ডাউন একসাথে। 100% হচ্ছে পারফেক্ট সাইজ অফ এ ফন্ট বা একটা টেক্সটের পারফেক্ট সাইজ কত, 100%। আমরা ছোটবেলায় অঙ্ক করেছিলাম না, ধরেন আপনাদেরকে একটা অঙ্ক করতে দিল, ম্যাথ ছিল যে একটি চৌবাচ্চার কত 24 ভাগের 1 ভাগ হচ্ছে পানিপূর্ণ আছে, তারপরে সম্পূর্ণ চৌবাচ্চাটি পানিপূর্ণ করতে এত সময় লাগে, বা 5 মিনিটের কতটুকু সম্পূর্ণ হবে, এই সে একদম বাগডুম। তখন আমরা কি করতাম, ধরে নিতাম না যে মনে করি সম্পূর্ণ চৌবাচ্চাটির আয়তন বা ভিতরে যে স্পেস এক সম্পূর্ণ এরিয়ার অংশ, এরকম ধরে নিতাম না যে এক হচ্ছে সম্পূর্ণ অংশ। ঠিক তেমন আপনার এখানে আপনার টেক্সটটা কি আছে, 100% অবস্থায় আছে। মানে আমার টেক্সট এখন একদম ঠিক 100% অবস্থায় আছে। যখনই আপনি এটাকে বাড়াবেন, এই যে ড্রপডাউনে আসি কিছু ডেমো দেওয়া আছে, যখনই আপনি এটাকে বাড়াচ্ছেন দেখেন আপনার বাংলাদেশ লেখাটা কি হয়ে যাচ্ছে,
হয় ছোট নয়তো বড়। 100% পারফেক্ট, যদি বাড়ান তাহলে বেড়ে যাচ্ছে। যেমন আমি এখানে 100% থেকে বাড়িয়ে দিই, স্ক্রল করে উপরের দিকে উঠাই, দেখেন 144, 59, 75, 200 করে দিলাম, 202। টেক্সট কি হয়ে যাচ্ছে? লম্বা হয়ে যাচ্ছে। কিভাবে লম্বা হচ্ছে? উপর নিচে। আবার যদি আপনি এটাকে কমান, 100 নিচে নিয়ে আসলে কি হবে? চ্যাপ্টা করে দিবে। দেখেন আমি 100-এর নিচে এখন আছি, 54, 49, 44, 38, 32। টেক্সটটাকে চ্যাপ্টা করে দিল। 100 হচ্ছে স্ট্যান্ডার্ড, একদম পারফেক্ট ফিগার। এটাকে যখন আপ ডাউন করবেন উপরে নিচে, তখন কি হবে? লম্বা হবে উপর নিচে। তো প্রয়োজন অনুযায়ী আপনি কাজ করছেন, প্রয়োজন পড়লে আপনি তখন এই কাজটা করতে পারেন। টি পাশাপাশি, এই যে অ্যারো চিহ্ন কি নিচে পাশাপাশি আছে, তাহলে এটা কি হবে? উল্টা হবে। এটা যদি উপরে নিচে লম্বা করে, আর ও কি করছে? পাশাপাশি লম্বা করবে। 100% থেকে যখন আপনি বাড়াবেন তখন সে কি করবে? টেক্সটটাকে পাশাপাশি লম্বা করবে। আর কমালে কি করবে? কাছাকাছি নিয়ে এসে ওই যে চ্যাপ্টা করে দিচ্ছে, দেখেন একদম চ্যাপ্টা করে দিচ্ছে। ওকে, এখানে কারো কোনো কন্ডিশন বা বুঝতে অসুবিধা? আমার কথা কি বুঝে যাচ্ছে নাকি প্রবলেম হচ্ছে? জি, বোঝা যাচ্ছে আপু। আচ্ছা, তো এইখানে টি পাশাপাশি কি করছে? টেক্সট নিয়ে কাজ করছে। টেক্সট মানে হচ্ছে BANZLADESH। এই যে প্রত্যেকটা এক একটা টেক্সট বা লেটারগুলোকে নিয়ে কাজ করছে। আর এই যে উপরে ভি এ নিচে পাশাপাশি একটা গ্যাপ রেখে গেলাম না, বললাম না এটা একটু পরে দেখবো, আগে দুটো বুঝে আসি। এই ভি এ পাশাপাশি, টি পাশাপাশি, এই দুটো হচ্ছে একজন আরেকজনের বিপরীত। টি কি করছে? টি হচ্ছে টেক্সট নিয়ে, এই যে এই ঘরটা হচ্ছে টেক্সট নিয়ে কাজ করছে। প্রত্যেকটা টেক্সটকে সে কি করবে? হয় পাশাপাশি লম্বা করবে বা চ্যাপ্টা করবে। আর ভি এ হচ্ছে এরিয়া নিয়ে কাজ করবে। সে কোনো টেক্সট ধরবে না, এই মধ্যের যে গ্যাপটা আছে, বি থেকে এ এর মধ্যবর্তী গ্যাপ, এ থেকে এন এর মধ্যবর্তী গ্যাপ, সে এই গ্যাপ বা স্পেস বা এরিয়াটা নিয়ে কাজ করবে। এখানে ভি এ মানে এই ঘরটা কি করবে? বা এখানে আপনি কি করতে পারবেন? টেক্সটগুলোকে হেফাজত করে বা টেক্সটগুলোর চেহারা ঠিক রেখে আপনি শুধু গ্যাপটাকে বাড়াবেন বা কমাবেন। দেখেন আপনি যত গ্যাপ বাড়াচ্ছেন, এই দেখেন আপনার টেক্সটগুলো কিন্তু ঠিকই আছে, টেক্সটের চেহারার কোনো নষ্ট হবে না, বাট মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমরা আরেকটু ভালো করে বুঝি। সাপোজ আচ্ছা, আমাদের এখানে দুইটা বাংলাদেশ লেখা আছে। আমি এই বাংলাদেশটাকে টি পাশাপাশি যেটা আছে সেইটা দিয়ে করে দিলাম হচ্ছে ধরেন 300 গ্যাপ বাড়ালাম, এন্টারে প্রেস করি, এটা হচ্ছে 300 এর অবস্থা। বোঝা যাচ্ছে? 300 করলে বাংলাদেশ লেখাটা এইরকমটা হয়ে যাচ্ছে। এইবার আমরা এই বাংলাদেশ লেখাটাকে কি করব? যে ভি পাশাপাশি এখানে 300 দেব, 300 দিলাম, দেখেন
বিষয়টা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে টি পাশাপাশি যেটা ছিল 300-এর, এই যে টি পাশাপাশি 300 দিয়ে রাখছি, আর এই বাংলাদেশটা হচ্ছে ভি পাশাপাশি 300। খেয়াল করেছেন? তো ভি পাশাপাশি যেটা, সে কি করে মধ্যের গ্যাপটা নিয়ে কাজ করে, আমার টেক্সটের কোনো ক্ষতি করবে না। আর টি পাশাপাশি কি করছে, মধ্যের গ্যাপটাকে যেমন আছে তেমন রেখে দিয়ে আপনার এই যে ভি বা টেক্সটগুলো আছে, টেক্সটগুলোকে সে বাড়াচ্ছে বা কমাচ্ছে। সো মনে করেন আমি একটা কি লিখবো বা একটা কাজ করব, একটা লোগো বানাবো, ধরে নিলাম যে আমি একটা লোগো ক্রিয়েট করতে চাই। লোগোটাতে দিলাম সাপোজ আমি একটা লোগো বানাতে যাচ্ছি, বাংলাদেশ টেক্সটটা থাকলো হচ্ছে এই কালার, আর এটার মধ্যে আমি লিখতে চাচ্ছি দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি। দুইজনকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট করে দেব, এখানে চলে যাই, লেফট অ্যালাইন করে দিলাম। ওকে, তো এরকম যদি কোনো লোগো হয় তাহলে কি দেখতে ভালো লাগবে? যে এটা একটা লোগো, আমার টেক্সট, এটা একটা টেক্সট বেস লোগো। আমরা যদি ধরি এটা হচ্ছে টেক্সট বেস বা ওয়ার্ড যে লোগোগুলো আছে সেই লোগো, ওয়ার্ড বেস লোগো। এই টেক্সট বেস লোগোটাতে বাংলাদেশ লেখাটা মানে আমার কোম্পানির যে নাম, সেই নাম এবং নিচের স্লোগান একই পিটিতে আছে। সো এটা ভালো লাগবে না, আমি নিচের পিটিটা কমিয়ে দিলাম, সাপোজ এখানে দিলাম 10 পিটি, দেখি কত হয়। 10 ছোট হয়ে গেছে, আমরা একটু বাড়াই, 15 পিটি। ওকে, 15 পিটি করে দিলাম। আমি এতটুকুতেই রাখতে চাচ্ছি, অথবা প্রয়োজন আর একটু বাড়াতে পারি, ধরেন 18 পিটি পর্যন্ত করুন। এতটুকু রাখতে চাচ্ছি। এখন আমি চাচ্ছি এই যে বাংলাদেশ লেখাটা যেখানে শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে, আমার নিচের টেক্সটটা কি হবে, ঠিক এখানে এসে শেষ হবে। আমি দুজনকে আরেকটা কপি করে কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসি, রুলার নিয়ে এসে ওকে একটা রুলার নিয়ে আসলাম, এরপর আরেকটা রুলার নিয়ে যাই, নিয়ে গিয়ে এইচ এর একদম শেষ পর্যন্ত দেব, একটু সিলেক্ট করি, রাইট অ্যালাইনমেন্ট করে নিলাম। ওকে, তো ফার্স্টেরটা আমি কি করব, প্রথমটা দেব ভি এ পাশাপাশি যে সেইটা, এখানে আমি 300 দিলাম, বেশি হয়ে গিয়েছে, তাহলে আর একটু কমাতে হবে। এটা হচ্ছে ভি পাশাপাশি যেটা, সেটা দিলাম, আর নিচেরটা দেব হচ্ছে টি পাশাপাশি, বাড়ান। ওকে, রুলারগুলো বাদ দেন। এখন বলেন কোনটা দেখতে ভালো লাগছে? কোনটা দেখতে ভালো লাগছে? দুই পাশাপাশি এটা ভালো লাগছে।
ফার্স্টেরটা ভালো লাগছে, স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। সে তার গ্যাপটা নিয়ে কাজ করেছে এবং টেক্সটটাকে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছে, বাট নিচের টেক্সটটা কি হয়ে গেছে এখন হেলদি লাগছে। বোল্ড তো এমনিতেই করা আছে, আরও বেশি হেলদি লাগছে, রাইট? সো আমার মনে হয় আপনি যখন কাজ করছেন তখন কি হবে, যে জিনিসটা আপনার কাজের সুবিধা সেই জিনিসটা আপনি কি করবেন, অ্যাক্টিভ করে নেবেন, যে যেটা দিয়ে আপনার কাজ করতে পারফেক্ট হবে। আচ্ছা, আমরা ক্যারেক্টার প্যানেলে চলে আসি। এই পর্যন্ত কমপ্লিট। তারপরের যে অপশনটা আছে এ, তারপরে একটা ছোট্ট এ স্পেস দিয়ে নিচে অ্যারো, এইটা হচ্ছে কাজ করবে আপনার রোটেশন নিয়ে। দেখেন জায়গার স্পেসিং নিয়ে। আপনি যখন স্পেসিংটা এই যে বাড়াচ্ছেন, সে কিন্তু টেক্সটটা, আমাদের টেক্সট কোথায় ছিল, টেক্সটটা ছিল এখানে। আমি একটা শেপ আর্ট করে নিই পিছনে। ধরেন আমাদের এই এরকমটা ছিল, এটা কালারটা চেঞ্জ করে দেন। ওকে, পিছনে একটা গ্যাপ রাখলাম, যে এইখানে আমাদের টেক্সট ছিল। আমি এখন টেক্সটটাকে সিলেক্ট করে এই যে এ অ্যারো, ও কি করবে, টেক্সটটাকে সরিয়ে নিয়ে যাবে। লেখাটা দেখতে মনে হচ্ছে সরে যাচ্ছে, বাট ওর জায়গা কিন্তু ঠিকই আছে। ওর স্পেসটা কোথায় আছে, দাঁড়ান আরেকটু উপরে নিয়ে যাই। ওকে, মনে হচ্ছে না একদম উপরে চলে গেছে, আসলে ওর স্পেসটা এখানেই রয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন, বাইরে আসেন, ক্লিক করেন, এই যে ওকে সিলেক্ট করেন, এই যে দেখেন এখান থেকে ওর গ্যাপটা সে নিয়ে গিয়েছে। দেখেন সেন্টার কোথায় দেখতে পেয়েছেন, সেন্টার কিন্তু এই যে এখানেই। মানে হচ্ছে আপনি যে কাজটাই করেন না কেন, ওর সেন্টার এই যে স্পেসিং এর এই ঘরটাতে কি করবে, থাকবে। ওকে, আর কমালে মাইনাসের দিকে গেলে মাইনাসে থাকবে। পাশেরটা হচ্ছে রোটেশন। আপনি যদি টেক্সটটাকে রোটেট করতে চান তাহলে কি করতে পারবেন, রোটেট করতে পারবেন। সাপোজ আমি একটা কাজ করলাম, ধরেন আমি লিখলাম রিফ্লেক্ট। এই টেক্সটে লিখি ওকে, আমি রিফ্লেক্ট লিখলাম। রিফ্লেক্ট লেখার পর আমি চাচ্ছি এই লেখাটা এখানে ঠিক একটু জলছাপের মতো উল্টা হয়ে থাকবে। তাহলে আমার এখানে কাজ করার কি, ফার্স্টে আমার মাথায় কি আসলো, যে আমি এটাকে অল্টার ধরে একটা কপি করে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, সেখান থেকে রিফ্লেক্ট করে দেব। হ্যাঁ, এই যে রিফ্লেক্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করে দিলাম। ঠিক আছে, আমি রিফ্লেক্টে চলে যাই, প্রিভিউ অন করেন। তাহলে এই যে কি হলো, রিফ্লেক্ট হয়ে গেল, লেফটে চলে গিয়েছে ভার্টিক্যালি, বাম পাশে। নাকি হরিজন্টালি করবেন, হরিজন্টালি রিফ্লেক্ট, একদম এটার কি হবে, উল্টা রিফ্লেক্ট হলো। আয়নাতে, মিররে যেমন রিফ্লেক্ট হয় সেই রিফ্লেক্ট হলো। এই যে দেখেন টোটাল, তাই এইটার উল্টা রিফ্লেক্ট হয়ে গিয়েছে। বাট আমি এমনটা চাচ্ছি না, আমি চাচ্ছি আপনি এটাকে অল্টার ধরে নিয়ে যান, যে এই লেখাটা ঘুরে রিফ্লেক্ট লেখাটা ঠিক থাকবে। ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসেন, আপনি রোটেশন করেন এখান থেকে। এই যে দেখেন ওরা কি হচ্ছে, 100% রোটেট অবস্থায়। এখন কি আছে, 90 ডিগ্রি, ওই যে ভার্টিক্যাল অবস্থায় আছে। এটাকে বানান 180 ডিগ্রি অ্যাঙ্গেল, আমি কি করে দেব, রোটেট করে দেব। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিলাম। তাহলে কি হলো, যে আর এর চেহারাটা ঘুরে গেল, ই এর চেহারাটা ঘুরে গেছে, প্রত্যেকটা চেহারা আলাদা আলাদা ভাবে ঘুরে গেল। বুঝতে পেরেছি?
আচ্ছা, আমরা আবার বাংলাদেশ লেখাটাতে চলে আসি। এর পরের যে অপশনগুলো, সেই অপশনগুলো একটু খেয়াল করে দেখি। পরের অপশনগুলো হচ্ছে, এখানে কি আছে, টি দুইটা বড় হাতের কি আছে, টি আছে। আচ্ছা, এই ফার্স্টেরটার মানে হচ্ছে যে আপনি অনেকগুলো টেক্সট লিখেছেন, কোনো একটা টেক্সট লিখেছেন, আপনি যদি চান ওই টেক্সটের মধ্যে যত ছোট হাতের অক্ষরগুলো আছে এই সবগুলো অক্ষরকে আপনি কি করে দিতে পারবেন, বড় করে দিতে পারবেন। এক মিনিট আসছি। সবগুলো টেক্সটকে কি করতে পারবেন, বড় হাতে করে দিতে পারবেন। জাস্ট হচ্ছে এই যে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার সাথে সাথে স্মল লেটারের যা যা ছিল সব কি হয়ে গেল, বড় হাতের অক্ষর হয়ে গেছে বা ক্যাপিটাল লেটার হয়ে গিয়েছে। ক্লিয়ার? ছিল স্মল লেটার, হয়ে গেল কি ক্যাপিটাল লেটার সবগুলো। এর পরেরটা বলছে যে আমি সবাইকে ক্যাপিটাল লেটার করে দিব, যত স্মল লেটার আছে সবাইকে সে কি করবে, ক্যাপিটাল লেটারে কনভার্ট করে দিবে। বাট কন্ডিশন একটা, কন্ডিশন হচ্ছে একটা ওয়ার্ডের মধ্যে যদি ফার্স্টের যে লেটারটা আছে, প্রথম যে লেটারটা থাকবে তাকে সে সাইজে একটু বড় করে দিবে, হালকা একটু বড় করবে। দেখেন সবাইকে সে ক্যাপিটাল লেটার করে দিয়েছে, এই যে BAN সবগুলো বড় হাতের অক্ষরে লেখা, বাট বি টেক্সটটা কি আছে, একটু সাইজে বড় অবস্থায় আছে। এরপরে যে এটা দেখতে পাচ্ছি আমরা, এটার উদাহরণের জন্য একটু সবাইকে যে উদাহরণ দিই, আপনাদেরকে সেম উদাহরণ দিই, দেখো। আচ্ছা, ছোটবেলায় আমরা ম্যাথ করে আসছি না, ওয়ার্ডে আমরা কি করতে পারি, সুপারলেটিভ, তারপরে হচ্ছে আপার কেস, লোয়ার কেস, এই কাজগুলো করতে পারি। এখানে কিভাবে করবেন, ছোটবেলায় আমরা ম্যাথ করেছি a প্লাস বি, এটা কি হবে, স্কোয়ার হবে না, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এগুলো স্কোয়ার হবে। বাট আমি এখন কিভাবে লিখছি, a প্লাস বি তারপরে 2 ইন্টু 2 গুণ অবস্থায় আছে, a2 প্লাস 2ab প্লাস b2। আমার লেখাটা কি ঠিক হয়েছে, ঠিক হয় নাই। সো আমি কি করব, আপনাদের সমস্যা কি, আপনারা কথা বলছেন না কেন, কি প্রবলেম? আপু আছি, দেখতেছি আপু। ও আছি তো। তো এখানে কি হচ্ছে যে আমার এই টুটা কি প্রয়োজন, একটা পাওয়ার প্রয়োজন, a প্লাস বি হোল স্কোয়ার পাওয়ার হবে, তখন আপনি জাস্ট পাওয়ারটা সিলেক্ট করে দেন, সিলেক্ট করেন পাওয়ার, যে এটা হচ্ছে আপনার সূত্র। আবার আরেকটা ম্যাথ করেছিলাম যে লগ এ ভিত্তিক লগ এত প্লাস লগ এ প্লাস লগ বি ইকুয়াল টু লগ এ বি, এগুলো কি ভিত্তিক, মানে নিচে চলে যায়, যে নিচের দিকে যে এটা হবে মানে লোয়ার কেস বা হচ্ছে সুপারলেটিভ আপার যে অপশনগুলো থাকে, সেই অপশনটা যে সাবস্ক্রিপ্ট করতে চাচ্ছেন জাস্ট এটা সিলেক্ট করে এটা নিচের দিকে চলে যাবে। তো আমরা জাস্ট ম্যাথ দিয়ে বুঝালাম, সূত্র দিয়ে বুঝালাম, কাহিনীটা কিন্তু এরকম না, এমন হবে না যে শুধুমাত্র সূত্র লেখার জন্যই। হতে পারে আপনি একটা জার্নাল লিখছেন বা কোনো একটা নিউজ পেপার বা কোনো একটা কন্টেন্ট লিখছেন, সেটার মধ্যে কোনো টেক্সটকে আপার কেস বা লোয়ার কেস করতে হবে।
তখন আপনি এই দুইটা জিনিস ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। আর লাস্ট যেটা দেখব সেটা হচ্ছে কোনো টেক্সটের নিচে যদি আন্ডারলাইন করতে চান তাহলে আন্ডারলাইনের অপশন এটা, আর যদি স্ট্রাইক করতে চান মানে মধ্যে থেকে কাটতে চান তাহলে এটা। আর এটা তো ইংলিশ ইউকে ল্যাঙ্গুয়েজ যদি চেঞ্জ করে দিতে চান এখান থেকে চেঞ্জ করুন, বাট এটা আমরা কখনোই করি না, এই জায়গাটা ধরেও না, ল্যাঙ্গুয়েজ এখান থেকে চেঞ্জ করা যায়। আর এই অপশনটা সবসময় আমরা কি রাখবো, শার্পে রাখবো। শার্প দিলে কি হচ্ছে, টেক্সটটা খুব সুন্দরভাবে সলিড দেখা যাচ্ছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম হবে না। ডান পাশে প্যারাগ্রাফ অপশনটাতে চলে গেলে এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, এই তিনটা তো আমরা জানি। এটা হচ্ছে জাস্টিফাই লেফট অ্যালাইনমেন্ট। জাস্টিফাই মানে ডান পাশে টেক্সটগুলো কি হবে, একদম সুন্দর সমান থাকবে। সাপোজ আমি গুগলে চলে যাই, লরেম ইপসামের একটা টেক্সট নিয়ে আসি, না এটা দিয়ে এখন বুঝাবো না। আচ্ছা, জাস্টিফাই এখানে রাখলাম, এটা মিডল জাস্টিফাই, রাইট জাস্টিফাই, আর এটা হচ্ছে একদম সব লাইনগুলো কি হবে, সমান হবে। জাস্টিফাই, এই গ্যাপগুলো দরকার নেই, গ্যাপগুলো প্রয়োজন হলে আপনারা আপ ডাউন করে নিতে পারেন, এটা কাজের তাগিদে হয়তো বা করতে হতে পারে, বাট এখন প্রয়োজন নেই, ইন ফিউচারে। তো মনে করি, ধরে নিলাম যে আমার ক্লায়েন্ট আমাকে একটা কাজ দিয়েছে, ওই কাজের মধ্যে কিছু প্যারাগ্রাফ লিখতে হবে। কিছু প্যারা আছে, যেমন ধরেন আমি এইটার কথাই বলি, আমি এখান থেকে টেক্সটটাকে কপি করলাম, এই যে এই পর্যন্ত জাস্ট এতটুকু টেক্সট কপি করব। এই টেক্সটটুকু কি করলাম, কপি করলাম। কপি করার পর মানে আমার ক্লায়েন্ট আমাকে এই টেক্সট দিয়েছে এবং সে বললো এটা একটা পিডিএফ ফাইল দিল। ধরে নিলাম যে আমার টেক্সটগুলো এখানে ঠিক যেমনটা আছে এমনভাবে সুন্দর করে বসাবা, লিখবা। তো আমি এখানে টাইপ টুলটা নিয়ে এসে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেওয়ার পর কি হলো দেখেন, টেক্সটগুলো একদম শেষ পর্যন্ত। কিন্তু আমার তো এরকমটা প্রয়োজন ছিল না, এটা তো আমি চাই নাই। কি চেয়েছিলাম, টেক্সটগুলো খুব সুন্দর করে ভেঙে ভেঙে একটার পর একটা চলে আসুক। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে ফন্টটাকে আর একটু ছোট করে দেই, এত বড় ফন্ট না, 25 রাখলাম। ওকে, এরপরে কোনটার পরে গ্যাপ ছিল, টাইপ সেটিং স্ট্যান্ডার্ড ডামি, টাইপ সেটিং এর পরে হচ্ছে স্পেস, তারপরে কি স্ট্যান্ডার্ড ডামি, এটার পরে আবার গ্যাপ, তারপরে কি গ্যালারি ইট হ্যাজ, গ্যালারির পরে আবার ইন্টার, ইট হ্যাজ এর পরে আবার ইন্টার, এরপরে ইলেকট্রনিক পপুলারাইজড ইন, ইলেকট্রনিকের পরে হচ্ছে ইন্টার, পপুলারাইজড ইন এর পরে হচ্ছে আবার ইন্টার, লরমের পরে হচ্ছে আবার ইন্টার, আর কি পাবলিশিং এর পরে ইন্টার, পাবলিশিং এর পরে হচ্ছে আবার ইন্টার। এই হচ্ছে কাহিনী। তো এইখানে কত সুন্দর করে দেখেন, একদম সবগুলো টেক্সট ডান পাশে সোজা, লেফট সাইড রাইট সাইড, বাট আমাদের এখানে কিন্তু সেটা হলো না, লেফট সাইডে সোজা বাট রাইট সাইডে এসে ঝামেলা করেছে, রাইট সাইডে ঝামেলা করলো না। তো এখন কি করা যেতে পারে এই জিনিসটাকে, এখন যদি আমি প্যারাগ্রাফে চলেও যাই, যে প্যারাগ্রাফে যাওয়ার পরে যে জাস্টিফাই করে দেব, কোনো কাজ করবে না, কোনো জাস্টিফাই কাজ করবে না, চারটার একটা। তাহলে এখন আমাকে কি করতে হবে, সো
এটার জন্য খুব সুন্দর একটা অপশন আছে। আমাকে 2টা মিনিটের ব্রেক দেন, এরপরে এসে আমি এটা দেখাচ্ছি। আমি একটু 2 মিনিটের ব্রেক নিচ্ছি, আপনারা নিজেদের মধ্যে কথা বলতে পারেন। 2 মিনিট আসছি। আচ্ছা, এখানে যেটা বলছিলাম যে আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য এখন কি করতে হবে, এই যে পরে দেখেন এরিয়া টাইপ টুল নামে একটা অপশন আছে। মানে আপনি একটা নির্দিষ্ট এরিয়া দেখা দেবেন যে এই জায়গাটার ভিতরে তোমার কি করতে হবে, টেক্সট লিখতে হবে, এর বাহিরে তুমি যাবা না। সো আপনি একটা শেপ ক্রিয়েট করলেন, ধরে নিলাম আমি এতটুকু জায়গার মধ্যে কি করতে চাই, টেক্সটটা লিখতে চাই। শেপটা ক্রিয়েট করার পরে চলে যাবেন এরিয়া টাইপ টুল, এরপরে হচ্ছে এই যে বেজ লাইনটা দেখা যায়, বেজ লাইনের ভিতরে অথবা যে কোনো জায়গায় আপনি জাস্ট একটা ক্লিক করেন। ক্লিক করার পরে সে বলছে যে আমি কোনো বেজ লাইন পাচ্ছি না, কোনো রাস্তা পাচ্ছি না, আমাকে রাস্তা দেখায় দাও। আপনি অন্য কোথাও ক্লিক করলে কিন্তু কাজ করবে না। এই বেজ লাইনের উপরে এসে আপনাকে যে দেখেন পাথ দেখাচ্ছে, যে কোনো একটা পাথের উপরে ক্লিক করেন অটোমেটিক্যালি। এরপরে আপনি আপনার টেক্সটটাকে বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পরে আপনি এবার হচ্ছে ঠিকঠাক মতো আপনার টেক্সটটাকে কি করেন, সাজান, যে কোথায় সে চাচ্ছিল, কোথায় কোথায় গ্যাপ হবে, কোথায় বসাবে, A to Z আপনি তখন সেট আপ করতে পারবেন। ওকে, তো এই ভিতরে আসার পরে প্যারাগ্রাফে চলে যান। এখন আপনি জাস্টিফাই করেন, দেখেন একদম সুন্দর করে জাস্টিফাই হয়ে গেছে। যে কোনো জাস্টিফাই করেন, আমরা লেফট জাস্টিফাই করে দিলাম। এই যে দেখেন ডান পাশেও টেক্সটটা যেমন, লেফট সাইডে এবং রাইট সাইডে সেম। তো এই কাজটা এখানে আছে কি, এরিয়া টাইপ টুল, মানে আগে একটা শেপ দেখাতে হবে, এরপরে হচ্ছে এরিয়া টাইপ টুল দিয়ে কাজটা করতে হবে। সাপোজ আমি এই টেক্সটটাকে ডিলিট করে দিলাম, আমি হচ্ছে একটা অন্য শেপ নিয়ে আসি, ইলেকট্রিক্যাল নিয়ে আসলাম, যে আমার একটা ইলেকট্রিক্যাল হবে, এর ভিতরে কি হবে, টেক্সট বা যে লেখাটা আছে লেখাটা বসবে। তো এইবার আমি এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করে, এরিয়া টাইপ টুল সিলেক্ট করে ক্লিক করলাম, আমার লেখাগুলো এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই যে প্লাস চিহ্ন দেখা যায়, দ্যাট মিনস এখানে আরো অনেকগুলো টেক্সট আছে। আমি একটু পিটিটা কমিয়ে দিই। এই যে লরেম এপসন লেখা শেষ, 18.5 দিই। ওকে, আমার টেক্সট হচ্ছে এতটুকু, এই সার্কেলটার ভিতরে বসে গেল। আমি যদি এখন কালারটা চেঞ্জ করে দেই, সাপোজ আমি এখান থেকে একটা স্টার নিয়ে আসি, স্টার নিয়ে এসে কি অন্য কিছু দেওয়া আছে, রেডিয়াস 1, রেডিয়াস 2, আচ্ছা দেখি তো। ওকে, একটা স্টার নিয়ে আসলাম। আবার এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করে যে কোনো একটা এরিয়াতে আপনি কি করলেন, ক্লিক করলেন, ক্লিক করে টেক্সটগুলো লিখলেন, লেখার পরে বসালেন, কালারটা হচ্ছে হোয়াইট কালার দিয়ে দিলেন, যেটা কি করবে ওই টেক্সট বা এরিয়া অনুযায়ী সে লিখে ফেললো। এই যে প্রথম টুলসটা আছে টাইপ টুলটাকে কেন আমরা প্যারেন্ট টুল বলি, এই টাইপ টুলটা এরিয়া টাইপ টুলের কাজ হুবহু করতে পারে। কিভাবে, আমি এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসে ক্লিক করে চেপে ধরে ওই যে রেক্টেঙ্গেল যে ঘরটা দেখিয়ে দিয়েছিলাম, ঘরের সাইজে টেক্সট কি করতে পারবো, বসাতে পারবো। একদম ওই সাইজ অনুযায়ী টেক্সট বসে যাবে। তাহলে এইটার মধ্যে আর ওই যে প্রথম যে কাজটা করেছিলাম সেটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এরপরে আপনি কি করেছিলেন, ওই যে রাউন্ড শেপ নিয়ে এসে কাজ করেছেন, সেম এজ আপনি এটাকেই এই শুধু টাইপ টুলটা সিলেক্ট করেন, বেজ লাইনের উপরে ক্লিক করেন, সে কিন্তু নিজের মতো ওই বেজ লাইনের ভিতরেই বা ওই এরিয়ার ভিতরেই কি করবে, টাইপ করবে, এরিয়ার বাইরে কিন্তু যাবে না। আপনি স্টার নেবেন, স্টারেও সেম কাজ করতে পারবেন। স্টারের ভিতরে কি, এই যে প্রথম টুলসটা সিলেক্ট করেছি টাইপ টুল, গিয়ে আপনি বেজ লাইনে ক্লিক করেন, সে কিন্তু এই বেজ লাইনের ভিতরেই আছে, বাহিরে কিন্তু যায় না। ক্লিয়ার?
সো এরিয়া টাইপ টুলটা যে কাজ করতে পারে টাইপ টুলও সেম কাজ একই রকম ভাবে করতে পারবে। তারপরে আমাদের সুবিধার জন্য আলাদা করে দিয়েছে যে আমরা যাতে কাজ করে সুবিধা করতে পারি, হেল্প হয় আমাদের। এগারোটা বেজে যাচ্ছে, 10:06। ম্যাডাম জি। একটা প্রশ্ন ছিল, বলেন। এটা কি হচ্ছে আমি যদি আগে থেকে কোনো জিনিস লিখে রাখি তাহলে কি মানে সেম ভাবে ওই লেখাটাই চলে আসবে? মানে আমার আমার আগে টেক্সটে লিখে নিতে হবে যাই আমি লিখতে চাই, তারপর শেপের মধ্যে আনতে হবে, নাকি পাওয়ার পয়েন্টের মতো হচ্ছে শেপের উপরে লেখার উপর একটা ইয়া আছে? হ্যাঁ, option আছে? শেপের উপর আপনি লিখতে পারবেন। এখন ধরেন আপনি ওয়ার্ড ফাইলে আগে আপনার টেক্সট লেখা আছে, আপনি ওয়ার্ড ফাইল থেকে কপি করে নিয়ে আসলেন, অথবা আপনার সামনে একটা কাগজে লেখা আছে, দেখে দেখে লিখতে হবে, তখন আপনি কি করবেন যে আপনি এরিয়াটা সেট আপ করলেন, এই এরিয়ার ভিতরে লেখা হবে, এরপর আপনি লিখে যাচ্ছেন, যে কি লেখা হবে সেটা লিখে যাচ্ছেন। অথবা আপনার ওয়ার্ড পিডিএফ যে কোনো জায়গায় বা অন্য কোথাও নোটপ্যাডে টেক্সট লেখা আছে, সেই লেখাগুলোকে আপনি কপি করে নিয়ে আসতে পারবেন। এটা জানলে আমার কাজ কত সহজ হয়ে যাইতো। আজকে প্রথমবার দেখতেছি আমি এটা। আচ্ছা, থ্যাংক ইউ। আর মজার আরেকটা জিনিস দেখবো, এতক্ষণ তো এরিয়া টাইপ নিয়ে কথা বললাম বা টাইপ টুল নিয়ে কথা বললাম। আপু এখানে আমি একটু বুঝতে পারলাম না, মানে কি আগে বললেন কি আগে লিখতে হবে, না আমি ওই যে শেপ টুলের ভিতরে লিখতে পারবো? আপনি যেভাবে খুশি কাজ করতে পারেন, আগে লিখতে পারেন, পরে লিখতে পারেন, শেপ নিয়ে লিখতে পারেন, শেপ নেওয়ার আগে লিখতে পারেন, অন্য একটা ফাইলে লেখা আছে, আপনার ক্লায়েন্ট আপনাকে ওয়ার্ডে টাইপ করে দিয়েছে, একটা ওয়ার্ড ফাইল দিয়ে দিল যেখানে তার একটা ফ্লেয়ার ডিজাইন করছেন, ফ্লেয়ারের যা যা ইনফরমেশন সে একটা ওয়ার্ড ফাইলে দিয়ে দিল, বা একটা পিডিএফে দিয়ে দিল, অথবা একটা পাওয়ার পয়েন্টের ফাইল দিয়ে দিল, বা ধরে নিলাম একটা টেক্সট ডকুমেন্ট দিল, অথবা একটা ছবি দিল। তো এক একটা কি এক এক জিনিস না, ছবি দিলে কি হবে, আপনাকে টাইপ করতে হবে, নিজে প্রত্যেকটা জিনিস টাইপ করতে হবে। পাওয়ার পয়েন্টে দিলে কি হলো, আমি খুব সুন্দর করে ওইখান থেকে কপি করে টেক্সটগুলো নিয়ে আসতে পারি। পিডিএফ দিলে কি হবে, পিডিএফ থেকে কপি করতে গেলে মাঝে মাঝে ঝামেলা হয়, তখন আমরা পিডিএফটাকে ওয়ার্ডে কনভার্ট করে নিই। এই জিনিসগুলো ব্যাকগ্রাউন্ডের জিনিস আপনাকে জানতে হবে, যে ইমেজকে কিভাবে পিডিএফ করা যায়, ইমেজকে কিভাবে ওয়ার্ডে কনভার্ট করা যায়, এগুলো হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ। সো ওখান এগুলো থেকে তো জানি না আপু। এখন ওগুলো আপনাকে জেনে নিতে হবে, তাহলে কম্পিউটারের কোর্স করতে হবে, বা এই ডিটেলসগুলো নিজে থেকে জানতে হবে, ইউটিউব আছে, গুগল আছে, জেনে নিতে হবে। ধরেন আপনাকে একটা ওয়ার্ড ফাইল দিল, সাপোজ আচ্ছা, এটা অনেক আগের কাজ, মেবি 2019-এর একটা কাজ ছিল। ওদের অ্যাড্রেসটা আমাকে এই যে ওয়ার্ড ফাইলে দিয়েছিল। ওয়ার্ড ফাইলে কি করেছিল, আমাকে ওদের অ্যাড্রেসটা জাস্ট দিয়েছে। এখন কি এই অ্যাড্রেসটা আমাকে ইলাস্ট্রেটরে আনতে হবে না? ইলাস্ট্রেটরে তো লিখতে হবে ডিজাইনটা করার পর। ক্যালেন্ডার, এটাও ক্যালেন্ডার, এটা একটা ক্যালেন্ডার ডিজাইন ছিল। ক্যালেন্ডারের শেষে কি করতে হবে, অ্যাড্রেসটাকে বসাতে হবে। তাহলে আমাকে এখন ওয়ার্ড ফাইল থেকে আমি কি করেছি, আমি জাস্ট এটাকে সিলেক্ট করে কপি করেছি, কপি করে এনে আমি সর্বপ্রথম এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে এটাকে রেখে দিলাম। এখন হচ্ছে আমার ক্যালেন্ডারে ডিজাইন করার পর কোথায় আমি টেক্সটটাকে বসাবো, অ্যাড্রেসটাকে কোথায় বসাবো, সব সেট করে ঠিকঠাক করে ধরে নিলাম এটা আমার একটা ক্যালেন্ডার। ক্যালেন্ডারের এই পার্টটুকুতে কি হবে, আমার অ্যাড্রেসটা বসবে, এবং কিভাবে অ্যাড্রেসটা বসালে পারফেক্টলি ডিজাইনটা সুন্দর হবে, যে এই অ্যাড্রেসটাকে এখন আমি কিভাবে বসালে সুন্দর করে জিনিসটা বসে যাবে।
তখন আমি লিখলাম যে বাংলাদেশের অফিস, মিডলে বাংলাদেশ অফিস দিলাম, এরপরে এজ ইন্টারনাল, এটাকে লক করে দিব। ধরেন এটাকে আমি এখানে বসালাম। এখান থেকে আমি আমার ধরেন এই দুইটার দরকার নেই, আমি গ্রুপ করে দিই। আমার ধরে নিলাম ইমেল আইডি আর ওয়েব অ্যাড্রেস। আচ্ছা একটা মিনিট, এটাকে শিপে কনভার্ট করে দিই। কয়টা মাস্কিং করছে ভাই? একদম ইজি, জাস্ট বক্সের মধ্যে প্রোডাক্ট ঢোকানো আর কি। এখন আমাদের ধরেন 1 ঘন্টা খানিক লাগতো আর কি। এখন সেটা যদি আপনারা হাতে হাতে করে করে ফেলেন, ওই ওরকম আধা ঘন্টা। রাইট, 60 পেজ ঢুকাইতে আপনাদের সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে। 2-3 জনে যদি হাতে হাতে ঢুকানো শুরু করে, খুব মুশকিল। তাহলে আমি প্রোডাক্টগুলো ইন্ডিভিজুয়ালি সব কিছু ডেলিভারি করে দিতে পারি। সব আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দূরে নিয়ে যাই। এরপরে আমি আমার পছন্দ মতো কোনটা কোথায় বসাবো। সাপোজ আমি বাংলাদেশ অফিস এখানে বসালাম, এজ ইন্টারনে এটা এখানে বসাবো। এই ফার্স্ট পার্টটাকে আমি কপি করে Ctrl+G কপি গ্রুপ করে এখানে নিয়ে মিডলে বসালাম। সেল দরকার নেই, ধরেন আমার নিচের এটা দরকার নেই, আমি এটা ডিলিট করে দিয়ে আমি সেলটাকে নিয়ে যাব, নিয়ে গিয়ে এই মিডলে বসিয়ে দেবো। বাস 4 জনকে সিলেক্ট করে আমি অ্যালাইনমেন্টে চলে যাব, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, ডিস্ট্রিবিউট ঠিকঠাক করে দেব, এদেরকে গ্রুপ করে দিয়ে Ctrl+Alt+2 আনলক সবাইকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দেব। এই হচ্ছে আপনার কাজ। যে ওয়ার্ড ফাইলের দিক বা এই যে আমি নোটপ্যাডে যে জিনিসটা লিখেছি এইটাই আমি নিয়ে যেতে চাই, জাস্ট সিলেক্ট করেন, সিলেক্ট করার পর Ctrl+C কপি করেন, কপি করে এখন কি করেন এখানে নিয়ে আসলেন, টাইপ টুলটা সিলেক্ট করে যে আমি এতটুকু জায়গার মধ্যে লিখতে চাই, Ctrl+V পেস্ট করে দিলাম। অতটুকু জায়গার মধ্যে কি হবে, আমার টেক্সটটা বসে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। তো এরপরে সাপোজ আমার কাছে একটা কি আছে, ইলেকট্রিক্যাল টুল আছে। পানিটা দেখো তো, আমি একটা ইলেকট্রিক্যাল নিলাম। আমি চাচ্ছি কি এই যে ইলেকট্রিক্যাল এর চারপাশে কি হবে, এর চারপাশে টেক্সটটা ঘুরবে।
তো আমি টাইপ টুলটা সিলেক্ট করি, টাইপ টুল সিলেক্ট করে আমি লিখতে চাচ্ছি বাংলাদেশ না এলটিপি, এই লেখাটা লিখতে চাই। একটা লোগো ডিজাইন করতে চাই যে এলটিপি লেখাটা চারদিকের এই উপরের দিকে থাকবে, একটু সুন্দর রাউন্ড হয়ে যাবে। তো আমি এখানে এসে ক্লিক করার সাথে সাথে টেক্সটগুলো ভিতরের দিকে চলে আসছে। আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি টেক্সটটা জাস্ট উপরের দিকে বসে থাকবে। তাহলে আমাকে কি করতে হবে, টাইপ অন এ পাথ টুল, এই টাইপ অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন এখানে এসে ক্লিক করেন, সে কাজ করবে না কারণ সে এখনো পথ পাচ্ছে না। বাইরে ক্লিক করেন, কাজ করবে না। কি চাই, এই এখানে আপনাকে যেতে হবে পথের উপরে, পথে গিয়ে ক্লিক করেন, এরপরে হচ্ছে আপনি লিখেন টেক্সট শেষ করেন। শেষ করার পরে ক্যারেক্টারটা বাড়িয়ে দিই আমরা, বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে এখন দেখেন আমি চাচ্ছিলাম এরকমটা, তারপরেও আমার টেক্সটটা কি হয়নি, মনের মতো হয়নি, একটু ঝামেলা রয়ে গিয়েছে। এখন এই ঝামেলাটাকে কিভাবে সলভ করব, ঝামেলাটাকে কিভাবে সলভ করব, একটু এখন বসে বসে যাও। তো এলটিপিটাকে সিলেক্ট করলাম, টেক্সটটাকে সিলেক্ট করার পরে আপনি চলে যাবেন টাইপ, মেনু বারে টাইপ, টাইপ থেকে টাইপ অন এ পাথ, এখানে চলে আসেন। এই যে দেখেন টাইপ অন এ পাথ অপশন, এখানে চলে আসেন। একটা পপ আপ প্যানেল আসবে ছোট্ট, একটু কষ্ট করে প্রিভিউটা অন করে দেন, প্রিভিউ অন না করলে বোঝা যাবে না। অন করার পরে সর্বপ্রথম কি আছে, ইফেক্ট, ইফেক্ট অপশনে চলে যাব। ও বলেছে রেইনবো যেমন থাকে রেইনবোর মতো করে সে কি করবে, টেক্সট টাইপটাকে সেট আপ করবে। এরপরে বলছে স্কিউ করবে। স্কিউ মানে হচ্ছে আপনার যে শেপ আছে এই শেপ বরাবর সে কি করছে, স্কিউ করছে। পরে একটা 3D রিবনের মতো, রিবন যেমন পেঁচানো থাকে এরকমটা করবে। স্টেয়ার স্টেপ মানে সিঁড়ির মতো ধাপে ধাপে যাবে এই রাউন্ড যতটুকু আছে। আর গ্র্যাভিটি, কেন্দ্র বরাবর তারা কি করবে, গ্র্যাভিটি হিসেবে কাজ করবে। আমরা এটাকে গ্র্যাভিটি অথবা রেইনবো যে কোনো একটাতে অ্যাক্টিভ করে রাখতে পারি, দুইটা একই রকম। গ্র্যাভিটি দিয়ে দিলাম। ফ্লিপ দিলে কি হবে, এখন দেখেন ভিতরের দিকে আছে, এটা বাহিরের দিকে চলে যাবে। এটা জাস্ট একটু পরে দেখছি। অ্যালাইন টু পাথটা কি আছে, বেজ লাইন বরাবর তারা বসে আছে। অ্যাসেন্ডার দিলে একদম ভিতরের দিকে যাবে, ডিসেন্ডার দিলে একদম বাহিরের দিকে আসবে, সেন্টার দিলে সেন্টার বরাবর থাকবে, আর বেজ লাইন দিলে বেজ লাইনের উপরে থাকবে। স্পেসিং কি আছে, অটো অবস্থায় আছে, আপনি যত স্পেসিং বাড়াবেন বা কমাবেন, যেমন এত দিলেন স্পেসিং, এই যে মধ্যের একটা থেকে আরেকটা স্পেসিং, যদি এটা কমাতে থাকেন তাহলে কাছাকাছি আসবে, আর বাড়াতে থাকলে কি হবে, একজন আরেকজনের অনেক কাছাকাছি দেখেন চলে যাচ্ছে। আর যদি এটাকে কমান তাহলে দূরে দূরে যাবে, দূরে যাচ্ছে। এটাকে আমরা 0 করে দিলাম। আর এই যে ফ্লিপ অপশনটা, ফ্লিপ করলে কি হচ্ছে, উল্টা হয়ে যাচ্ছে। এতক্ষণ ভিতরের দিকে ছিল আর এখন বাহিরের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এটা দেখলাম ম্যানুয়ালি, যে ম্যানুয়ালি আপনি কাজ করেছেন। আমি ম্যানুয়ালি কাজ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি শর্টকাটে। আমি লিখেছি, লেখার পরে এই কাজটা কমপ্লিট করতে চাই। এই যে দেখেন দুইটা লাইন দেখতে পাচ্ছেন, এইখানে এসে একটা লাইন, বাইরে থাকলে কোনো কিছু শো করছে না। যখন এই লাইনটার কাছাকাছি চলে যাবেন, এই যে দেখেন অপশনটা শো করেছে। এইটাকে আপনি মাউসে ক্লিক করে চেপে ধরেন, চেপে ধরার পর দেখেন এই যে ঘুরান, এটাকে ঘোরালে কি হবে, এটা বাহিরের দিকে যে কোনো জায়গায় আপনি মুভ করাতে পারবেন। এটাকে ধরেন, যে কোনো জায়গায় ওরে কি করাতে পারবেন, মুভ করাতে পারবেন। আর যদি ভিতরের দিকে নিতে চান, একটু কষ্ট করে মাউসটাকে ভিতরের দিকে নিয়ে যান, এই দেখেন তখন সে এইভাবে মুভ করবে। ক্লিয়ার? সো আমি যদি এখন একটা লোগো বানাতে চাই, সাপোজ আমি একটা শেপ আর্ট করলাম, এই শেপটাকে আপনি কি করবেন, কপি করবেন।
কন্ট্রোল সি দিয়ে কপি করেন, জাস্ট কপি করে রাখেন, আর কিচ্ছু করতে হবে না। এরপরে হচ্ছে আমি টাইপ টুলটা সিলেক্ট করব, টাইপ টুলটা সিলেক্ট করে এখানে লিখব, ক্যারেক্টারটা পাল্টায় দিই, এখানে আমি লিখব এলইডিপি লিখলাম, লেখার পরে ফন্টটাকে বাড়িয়ে দেই, আচ্ছা এটা লেখার পরে আমি চাচ্ছি ঠিক মিডল বরাবর আনানোর জন্য আমি স্পেসটাকে ধরলাম, একটু মিডল বরাবর নিয়ে আসবো এই যে পার্টটাতে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ওকে লক করে রাখি, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবো। ওই যে কপি করে রেখে গিয়েছিলাম না সার্কেলটাকে, কন্ট্রোল এফ দিয়ে সার্কেলটাকে আবার ফ্রন্টে নিয়ে আসবো, কন্ট্রোল এফ ফ্রন্টে নিয়ে আসলাম। এখন আমরা আবার এই টাইপ অন এ পাথ এই অপশনটাকে সিলেক্ট করব, এই পথের উপরে ক্লিক করে এইবার লিখব LEAR, লার্নিং অ্যান্ড, আপনাদের ইসের কি খবর, অনলাইন কাজের কি খবর, কাজ করছেন তো? আমরা লিখেছি লার্নিং অ্যান্ড লার্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। ম্যাডাম পরীক্ষাটা দেওয়া মানে আমার নিজের পরীক্ষা শেষ হলো, ওই পরীক্ষাটা দিয়ে ফেলবো তারপর। সরি ম্যাম, আমার মিড টার্ম এক্সাম চলতেছে তো। আচ্ছা, এখান থেকে ক্যারেক্টারটাকে একটু ছোট করে দিয়ে, বেশি বড় হয়ে গিয়েছে। ছোট করে দিয়ে আমরা এটাকে 50-তে কনভার্ট করে দিলাম। তো 50-এ কনভার্ট করে দেওয়ার পর এখন দেখেন আমার টেক্সটটা এই পাশে হয়ে আছে, বাট আমি চাচ্ছি টেক্সটটা নিচের দিকে আসুক। আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর ওই যে ছোট্ট এরিয়াটা, আমি কিন্তু ম্যানুয়ালি কাজ করছি না, শর্টকাটে কাজ করছি। এই এরিয়াটাকে সিলেক্ট করেন, এই পার্টটাকে এসে এবার টেনে নিচের দিকে নিয়ে আসেন। নিচের দিকে নিয়ে আসার পর ওর গ্যাপ কোথায় গেল? আমরা ভিতরের দিকে নিয়ে যাই, ভিতরের দিকে নিয়ে গিয়ে এখন ঠিকঠাক করে বসিয়ে দেব। ভিতরের দিকে যে সেন্টারের ভিতরে নিয়ে আসছি, সেন্টারের ভিতরে নিয়ে এসে তারপরে কি করলাম, বসিয়ে দিলাম। আপু এটা ভিতরে কিভাবে নিয়ে আসলেন? জাস্ট ধাক্কা দিয়ে এই যে সেন্টারের ভিতরে নিয়ে আসছি। এই যে লাইনটা ছিল না, লাইনটা বাহিরের দিকে দিলে কি হচ্ছে, বাহিরের দিকে কাজ করবে। বাট আপনি কি করবেন, লাইনটাকে এই যে লাইনটা যদি সার্কেলের বাহিরের দিকে থাকে বাহিরে কাজ করবে। এটাকে আপনি একটু কষ্ট করে ভিতরের দিকে নিয়ে আসবেন, সেন্টারের ভিতরে, তাহলেই হবে। আর কালো যে শেপটা ছিল না, কালারের, ওই শেপটা কিভাবে গেল? ওটা এমনিতেই ভ্যানিশ হয়ে যাবে। টাইপ টুল যখন সিলেক্ট করবেন, এসে ক্লিক করবেন, ওইটা ভ্যানিশ হয়ে যাবে। ওটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে গেছে, আমি কিছু করিনি। আচ্ছা, আমরা কন্ট্রোল অল্টার টুল দিয়ে শেপটাকে আনলক করি। তো এখন আপনি আপনার পছন্দ মতো কোথায় কি বসাবেন সুন্দর করে, যে
দুইজনকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দিই, অ্যালাইনমেন্টে চলে যাই, মিডল অ্যালাইনমেন্ট। তারপর নিচে ধরেন আমি একটা শাপলা ফুলের মতো কিছু আর্ট করে একটা লোগোর মতো বানিয়ে ফেললাম। ওকে, সাপোজ আপনি এরকম একটা শেপ নিলেন, স্টার টুলটাই নিয়ে আমরা শেপ নেওয়ার পরে এখান থেকে টাইপ অনে পাথ টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন এটা একটা শেপ, ফিল কালার আছে। যখনই আপনি বেস লাইনে ক্লিক করবেন সাথে সাথে ফিল কালার ভ্যানিশ, অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে, আমাকে এখানে কিচ্ছু করার নেই। তারপরে হচ্ছে আমি আমার টেক্সটটাকে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন টেক্সটটা এখানে বসে গেছে। আপনি যে কোনো শেপই নেন না কেন সেই অনুযায়ী সে কি করবে, কাজ করতে থাকবে। আমি এরকম একটা স্ট্রাইক নিলাম, সেখানেও যদি আমি ক্লিক করে টেক্সটটা লিখি অটোমেটিক্যালি সে কি করবে, ওই বেজ লাইন বরাবরই কাজ করতে থাকবে। আচ্ছা, পরেরটা কি বলেছে, ভার্টিক্যালি টাইপ টুল অ্যাজ ইট ইজ ফটোশপের ভার্টিক্যাল টাইপ টুলের মতো। কিছুক্ষণ আগে আমরা যে টাইপ টুলটা দেখেছি এটা হচ্ছে হরিজন্টাল বরাবর টাইপ করে যাচ্ছিল, আর এখন সে ভার্টিক্যাল বরাবর টাইপ করবে। আপনি যখন লিখছেন, সাপোজ আপনি লিখে যাচ্ছেন বাংলাদেশ, তারপরে এন্টারে প্রেস করলেন, ইজ এ এন্টারে প্রেস করলেন, আচ্ছা তো কি করবে, সে ভার্টিক্যালি টাইপ করে যাবে। বাট মনে রাখবেন আপনি একে লেফট থেকে রাইটে নিতে পারছেন না। যখন ভার্টিক্যালি লিখবেন তখন সে রাইট থেকে লেফটে লিখে আসবে। আমরা যখন আরবি পড়ি তখন কি হয়, ডান থেকে বামে পড়তে হয় না, ঠিক ওই রকমটা রাইট থেকে লেফটে লিখে যাবে। কোনো এরিয়া যদি থাকে সেই এরিয়া বরাবর আপনি কি করতে পারবেন, ভার্টিক্যালি টাইপ করতে পারবেন। জাস্ট এই যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল সিলেক্ট করবেন, ক্লিক করবেন বেজ লাইনের উপরে, এরপর আপনি আপনার টেক্সটগুলো লিখে যাবেন। আবার ধরেন টাইপ অনে পাথ টুল যদি মানে পথের উপরেও লিখতে চান সেইটাও আপনি লিখতে পারবেন। জাস্ট ভার্টিক্যালি এরিয়া টাইপ পাথ টুলটা সিলেক্ট করেন, এরপরে ক্লিক করেন, ওই এরিয়া বরাবর ভার্টিক্যালি টেক্সটটা বসে যাবে। আমরা একটু আগে যে কাজটা করেছিলাম, লেখাগুলো খুব সুন্দর করে একটা আরেকটার উপরে কি ছিল, একদম বেজ লাইন বরাবর উপর দিয়ে ঘুরে গিয়েছে লেখাটা, আর এখানে লেখাটা একটার পর একটা পর পর ভার্টিক্যালি লিখে যাচ্ছে। লাস্টের যে টুলসটা আছে এটা খুব মজার একটা টুলস। মজার টুলস কেন বলছি, সাপোজ আমি একটা ডিজাইন করতে চাচ্ছি, এমন একটা ডিজাইন যে টাইপ TYPE টাইপ লেখাটাকে আমি একটু স্টাইল করে বসাতে চাচ্ছি, যে টি এর পরে কি আছে ওয়াই, ওয়াইলটা পি এর উপরে। হ্যাঁ বলেন, কেউ কিছু বলবেন? তো টাইপের আমি চাচ্ছি যে ওয়াইটা পি এর উপরে খুব সুন্দর করে মনে হবে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, এরকম কিছু। কে যেন কল করেছিল, বাহিরের নাম্বার। তো এই কাজটা এখন যদি আমি করতে যাই, আমি টাইপ টুলটাই সিলেক্ট করলাম, TYP টাইপ, আরে ই লিখ। আমরা কি চাচ্ছি, এই যে টাইপ লেখাটা, টাইপের ওয়াইটা পি এর উপরে না, সব বড় হাতে করে দিয়ে, এই ওয়াইটা পি এর উপরে খুব সুন্দর করে হেলান দিয়ে থাকবে, আর পিটা একটু নিচের দিকে থাকবে, এরকম কিছু একটা চাচ্ছি, বা একটু মডিফাই করতে চাই। কিভাবে করা যায় কাজটা, আমরা যদি এই জিনিসটা এই কাজ করতে চাই,
আমাকে এখন কি করতে হবে, সিঙ্গেল সিঙ্গেল সবগুলো লেটার লিখতে হবে টাইপ টুল দিয়ে। ফার্স্টে আমাকে টি লিখতে হবে, তারপরে হচ্ছে ওয়াই লিখতে হবে, পি লিখতে হবে, তারপরে কি ই লিখতে হবে। এরকম প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখতে হবে। লেখার পরে এদের সাইজ বাড়াতে হবে, বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পরে টাইপ টিটাকে সিলেক্ট করব, ওয়াইটাকে নিয়ে যাব, ওয়াইয়ের পরে বসাবো, আবার অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। অ্যালাইনমেন্ট ঠিক করার পর সিলেক্ট, এরপরে হচ্ছে ওয়াইটাকে আমরা রাখি, পিটাকে একটু সাইজে ছোট করে দেব, ক্যারেক্টার থেকে সাইজ এখান থেকে ছোট করে দিলাম। ওয়াইটাকে সিলেক্ট করব, রোটেট করে দিতে হবে, যে ওয়াইটা কি হবে পি এর সাথে একটু এরকম কিছু একটা চাচ্ছি, যে হোয়াইট অ্যাঙ্গেল হয়ে আছে। এইটা হয়তো বা আর একটু বড় সাইজে থাকলো, মুভ করে এখানে নিয়ে আসে। তো মোটামুটি দেখেন যে একটু ঝামেলা হয়ে অনেকটা সময় আমাদের কি করতে হচ্ছে, পার করতে হচ্ছে, যে আলাদা আলাদা করে প্রত্যেকটা লেটার নিয়ে এগুলোকে মডিফাই করে বড় ছোট করে কাজ করতে হচ্ছে। এই ঝামেলাটাই আমাদের কি করলো, আরো সহজ করে দিয়েছে, যে আপনাদের কষ্ট করতে হবে না, আপনারা জাস্ট টেক্সটটা লিখে যান। টেক্সটটা লেখার পরে একদম লাস্টের টাচ টাইপ টুল, এই টুলটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে বা টেক্সট নিয়ে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। কিভাবে, সাপোজ আমি টিটাকে শুধু নিয়ে কাজ করব, টিটাকে সিলেক্ট করেন, অনলি টি সিলেক্ট হয়েছে। টি এর কোনো স্টাইল দিতে চান, সেই স্টাইলটা দিয়ে দেন। টি এর পিটি ছোট করতে চান, এই যে এখান থেকে পিটি বড় বা ছোট করতে পারেন। দেখেন টি বড় হচ্ছে, টি কি হলো, বড় হয়ে গেল। এরপরে হচ্ছে এটাকে আমি একটু বোল্ড করে দিই, এখান থেকে বোল্ড করে দিলাম। তারপরে হচ্ছে ওয়াইটাকে নিয়ে কাজ করতে চাই, ওয়াইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখান থেকে ওয়াইটাকে আরো ছোট করে দিলাম, ধরে নিলাম এতটুকু ছোট করে দেব। তারপর হচ্ছে আমি চাচ্ছি ওয়াইয়ের ছোট হাতের ওয়াই দিয়ে দিলাম, ওয়াইটা রোটেট হবে, এই যে ছোট্ট পার্ট, এই পার্টে এসে রোটেট করেন, যে ওয়াইটা এইভাবে কি হলো, রোটেট হয়ে গেল, রোটেট হয়ে এখানে বসে যাবে। দেখুন ছোট হাতের কাজ করবেন। তারপরে হচ্ছে পিটাকে সিলেক্ট করব, যে পিটা আসলো, পিটাকে আমি মুভ করাতে চাই, যেখানে খুশি আপনি কি করতে পারবেন, মুভ করাতে পারবেন। জাস্ট মাউসে ক্লিক করে চেপে ধরে রাখতে হবে। পিটাকে আমি এখানে নিয়ে আসলাম, এরপরে হচ্ছে পিটাকে আর একটু হালকা সাইজে বড় করে দেই, ডানে বামে। এটাকে নিয়ে আসলাম, এটাকে আমি একদম সাইজে ছোট করে দেব, সাপোজ এই অপশনটা, এইটাকে আমি এর ভিতরে নিয়ে রাখতে চাই। আপনি কোথায় মুভ করাবেন, কি করবেন, কাজ করবেন, সব এই একটা জায়গা দিয়ে একটা টুলস দিয়ে কাজ করতে পারবেন। এবং এটার আরো একটা সুবিধা আছে, সুবিধা কি, আপনি চাইলে প্রত্যেকটা টাইপকে চেঞ্জ করে দিতে পারেন। টেক্সটকে আপনি একটু কষ্ট করে জাস্ট সিলেক্ট করবেন, ধরেন আমি যদি এখান থেকে টাইপ টুলটাও সিলেক্ট করি, সবাইকে একসাথে সিলেক্ট করতে পারবেন। এরপরে আপনি চাইলে আবার সব আলাদা আলাদা ভাবে চেঞ্জ করে দিতে পারবেন। বুঝাতে পেরেছি? টাইপ টুল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে?
পারবো তো? জি আপু, পারবেন। আচ্ছা, ওকে। আরেকটা জিনিস শিখে আসি আজকে, তাহলে অন্য কোনো টুলস মনে হয় দেখতে পারবো না। সাপোজ আপনি কোনো একটা এজেন্সিতে কাজ করছেন যাদের নিউজ লেটার হয়, অথবা কোনো জার্নালে কাজ করছেন, অথবা কোনো থিসিস এরকম কোনো ডকুমেন্টারি বানাচ্ছেন, বা একটা ম্যাগাজিন ক্রিয়েট করছেন। সেখানে আপনাকে একটা টেক্সটের ভিতরে, কিছু টেক্সটের ভিতরে ছবি বসাতে হবে এরকম ভাবে। এরকম ভাবে যে কিছু টেক্সট থাকবে, টেক্সটের ভিতরে ছবিটা থাকবে, এবং ছবিটা কি হবে, ছবির চারপাশ দিয়ে টেক্সটটা চলে যাবে। এই যে এইটা, এই অপশনটা কিভাবে করবেন? ওয়ার্ডে হলে বা এক্সেলে হলে, পাওয়ার পয়েন্টে হলে এই জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে কাজটা করতে পারি, রাইট? কিছু খাবো না। সুন্দরভাবে করতে পারি। ইলাস্ট্রেটরে কিভাবে করব? চলেন ইলাস্ট্রেটরে কিভাবে করে সেটা দেখি। আমরা একটা টেক্সট নিয়ে নিই। হ্যাঁ, ধরে নিলাম এতটুকু হচ্ছে আমার টেক্সট। আরে আল্লাহ, একটা মিনিট, আমি এখানে কি কি করে রেখে আসছি? 109 পেটি কেন? এটাকে আমি 18, 19, 20 পেটি করে দিই, আর বাকি সব ঠিক থাকবে। এবার টাইপ টুলটা সিলেক্ট করেন, আমি এতটুকুর মধ্যে লিখতে চাই। ওকে, ফাইন। টেক্সটটাকে আমরা এখান থেকে মিডিয়াম করে দিলাম। ধরে নিলাম এই টেক্সটের ভিতরেই আমি কি করতে চাচ্ছি, আমার একটা ছবি বসাতে চাই, ইমেজ বসাতে চাই। একটা ইমেজ ডাউনলোড করি, পিএনজি ইমেজ লিখি। এই ছবিটাকে সেভ করেন। ওকে, দুইটা ইমেজ সিলেক্ট করলাম, আর এবার হচ্ছে একটা জেপিজি ইমেজ সিলেক্ট করব। একটা পানি নিয়ে এসো। এখান থেকে আমরা একটা জেপিজি ইমেজ নিয়ে নেব। হা হা হা, ওই নিয়ে নিলাম। আচ্ছা, আমরা আমাদের কাজে চলে আসি। আমরা এখানে চলে যাব, ডাউনলোডে চলে যাই, কিছু ছবি ডাউনলোড করেছি। সাপোজ ফার্স্ট আমি এই যে লডুর ঘরের মতো যেগুলো আছে এগুলাকে কি বলে, যাই হোক যেটাই বলে না কেন, এটাকে নিয়ে আসি,
নিয়ে এসে আমাদের ফটোশপে কি করব, ছেড়ে দেব, সরি ইলাস্ট্রেটরে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আরেকটা কথা মনে রাখবেন, আপনি ইলাস্ট্রেটরে যত ছবি নিয়ে আসবেন, ইমেজ নিয়ে আসবেন, যে কোনো ইমেজ আনার সাথে সাথে এটাকে এমবেড করবেন। এই যে উপরে দেখেন এমবেড লেখা আছে, EMBED, এমবেডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে ক্রস চিহ্ন ছিল, ক্রস চিহ্নটা চলে যাবে। যদি আপনি এমবেড না করেন, পরবর্তীতে যখন ডকুমেন্ট ওপেন করবেন দেখবেন এই ছবিটা দেখা যাচ্ছে না, শুধু ক্রস চিহ্ন শো করছে, ইমেজটা শো করছে না, গায়েব হয়ে যাবে। সো এমবেড করে নেবেন। আমি ছবিটাকে ছোট করি। তো আমি চাচ্ছি কি আমার এই ইমেজটা, এই যে টেক্সটটা ইমেজের চারপাশে কি হবে, সুন্দর করে সরে যাবে, মুভ করবে। তাহলে আমি এখন কি করব, আপনি একটু কষ্ট করে সবাইকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর চলে যাবেন অবজেক্ট থেকে এই যে টেক্সট র্যাপ এই অপশনটাতে যাবেন। সেখানে যাওয়ার পর মেকে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার টেক্সটটা এই শেপের বা এই ছবিটার চারপাশে সুন্দর করে চলে গিয়েছে। যদি মডিফাই করতে চান, সিলেক্ট করেন অবজেক্ট, সেখান থেকে টেক্সট র্যাপ, এবার এখান থেকে যে টেক্সট র্যাপ অপশনটাকে অ্যাক্টিভ করেন, প্রিভিউটা অন করে দেন। এরপরে দেখেন অফসেট আপনি যত বাড়াবেন তত টেক্সটগুলো দূরে যেতে থাকবে, স্পেস বাড়তে থাকবে। অফসেট আপনি যত কমাবেন তত টেক্সটগুলো কি হবে, কাছাকাছি আসতে থাকবে, একটা সময় একদম ছবির ভিতরেই চলে যাচ্ছে। তো আমরা এখানে স্ট্যান্ডার্ড করে দিলাম, সাপোজ 12 পেটি। যদি ইনভার্ট করে দেন, ইনভার্ট মানে হচ্ছে ছবি যতটুকু থাকবে, ইমেজটার এই যে চারপাশের যেই বর্ডার দেখা যাচ্ছে, বর্ডার যতটুকু থাকবে অতটুকু বরাবর কোনো টেক্সট থাকবে না, গায়েব হয়ে যাবে। অতটুকু বরাবর কি হবে না, কোনো টেক্সট থাকবে না। আর ইনভার্ট অফ করে দেন, তখন টেক্সটের চারপাশ পর্যন্ত কি হবে, টেক্সটগুলো থাকবে। আপু এই অবস্থায় কি এটা মানে সেভ করা যাবে? হ্যাঁ, না এখন তো পিছনে কোনো নেন নাই, মানে ওই যে ক্রিয়েট ফাইল যেটা মানে ইয়েটা ওইটা তো নেন নাই, যে ব্ল্যাঙ্কের উপরে কাজ করতেছেন না? ভাই আমি তো বলেই দিয়েছি, আমি কাজ করার সময় টোটাল ওয়ার্ক স্পেস জুড়ে কাজ করব, কিন্তু আমার ফাইনাল আউটপুটের সময় আমি তো এখানে রাখবো না, ওরে তো ধরে নিয়ে যাব আর্টবোর্ডের উপরে। কারণ আমাকে বলেই দিয়েছে যে এই যে তুমি ওয়ার্ক স্পেসটা দেখছো, যেইখানে খুশি কাজ করো, যেইখানে খুশি তুমি ছড়াছিটা কাজ করো, তোমাকে কেউ না করবে না, কিন্তু ফাইনাল আউটপুট তোমাকে আর্টবোর্ডের ভিতরে রাখতে হবে। আপনার কাজ কমপ্লিট। এইবার হচ্ছে আপনি আর্টবোর্ডের কাছাকাছি আসেন, এসে দেখলাম আমার আর্টবোর্ড ছোট কিন্তু আমার ডিজাইন অনেক বড়, তাহলে আমাকে কষ্ট করে কি করতে হবে, আবার আর্টবোর্ডটাকে একটু বাড়িয়ে নিতে হবে। আপনি আপনার পছন্দ মতো আর্টবোর্ড কি করতে পারবেন, এখান থেকে বাড়াতে পারবেন, যে আপনি আপনার আর্টবোর্ড বাড়িয়ে নিলেন। আর্টবোর্ড বানানোর পর এখন দেখছি আমার টেক্সট দেখা যাচ্ছে না। আমার টেক্সট কি থাকতে হবে, হোয়াইট কালার। তো আপনি এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারেন, অথবা টেক্সটটাকে আপনি এখন ব্ল্যাক কালার করে দেন এখান থেকে। এখন দেখতে পাচ্ছেন, এখন আপনি ইমেজ বের করেন, যেটাই করেন সব এটার ভিতরেই থাকবে। তো আমরা একটা ছবিকে বসালাম, ছবি বসানোর পরে আমার প্রয়োজন হলো যে না, এই ছবিটাকে আপনি মুভ করতে পারবেন। সিলেক্ট করে জাস্ট যে কোনো জায়গায় মুভ করে চলে যান, এই যে দেখেন মুভ করছে। ওকে, আমি ইমেজটাকে ধরে নিলাম যে এইখানে বসাবো, এই জায়গায় বসালাম। এতটুকু জায়গা যে আমার ইমেজটা এখানে বসলো। ওকে, তো আমি আরেকটা ইমেজ নিয়ে আসতে চাই, এই যে এই ইমেজটাকেও আমাদের ফাইলে এনে ছেড়ে দিতে চাই। বাট ইমেজটা আনার পরে দেখেন ওই যে ক্রস চিহ্ন হয়ে আছে, আমাকে এমবেড করে নিতে হবে। ইমেজটাকে আপনি ছোট করেন, ছোট করার পরে এখন তো এটা পিছনে পাঠিয়ে দিই একটু, তাহলে বোঝা যাবে। দেখেন ওই যে টেক্সট ওই ছবিটার উপর দিয়ে চলে গিয়েছে। আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি কি টেক্সটটা ওর চারপাশ দিয়ে চলে যাবে। কষ্ট করে টেক্সট এবং ছবি দুইজনকে সিলেক্ট করেন,
অবজেক্ট থেকে টেক্সট র্যাপ, সেখান থেকে মেকে ক্লিক করেন। এই যে দেখেন ছবির চারপাশ দিয়ে তখন কি হলো, টেক্সটটা চলে গিয়েছে। প্রয়োজনে আবার একটু অবজেক্ট, সেখান থেকে টেক্সট র্যাপ অপশনে চলে আসেন। অপশন থেকে আপনি পিটিটা একটু বাড়িয়ে দেন, টেক্সটগুলো চারপাশে চলে যায়। 13 পিটি 12 পিটি পর্যন্ত করে দিলাম, ওকে। এখন আপনি এটাকে মুভ করাবেন যেখানে, সেই অনুযায়ী টেক্সটগুলো মুভ করতে থাকবে। এগুলো তো গেল পিএনজি ছবি, কি ইমেজ, পিএনজি ইমেজ। যদি জেপিজি আনি তাহলে কি হবে, একটা জেপিজি আচ্ছা ডাউনলোড আপু, কর। ইমেজ নিচে থাকবে, লেখাটা উপরে থাকবে, তখন দেন সমস্যা কি, না তখন কি করতে হবে? কিছুই না, একই কথা। এই যে ইমেজ নিচে আছে, টেক্সট উপরে, আপনি জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে অবজেক্ট থেকে টেক্সট র্যাপ, মেকে ক্লিক করেন। সাইজটা এত বড়, পুরো লেখাটা সহ ইমেজটা সিলেক্ট করতে হবে, তাই তো আপু? হ্যাঁ শুধু লেখা আর ছবি, আচ্ছা লেখা এবং ছবি সিলেক্ট করে নিলে হবে। এটা আমার একটা জেপিজি ইমেজ, এটাকে যদি আমি টেক্সটের পিছনে পাঠিয়ে দিই, পিছনে পাঠিয়ে দিলাম, সাথে টেক্সটটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে টেক্সট র্যাপ, এখান থেকে মেকে ক্লিক করেন। এখন দেখেন ও কিন্তু চারপাশে যায় নাই, সো আপনাকে কি করতে হবে, ছবিটাকে উপরে রেখে এইবার আপনি কাজ করেন। এখন খেয়াল করে দেখেন, টেক্সট কি চারপাশে যাচ্ছে? সো ইমেজ থাকবে কোথায়, ইমেজ থাকবে টেক্সটের উপরে, আর টেক্সট থাকবে ইমেজের নিচে। তাহলে হচ্ছে ও পারফেক্টলি কাজ করবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। বুঝাতে পেরেছি? ওয়ার্ডে তো আরো আপু, সহজ। হ্যাঁ আপু, এটা তো দিলেন না এই যে ইমেজটা এখন আমি চারপাশে ফাঁকা রাখলাম, এখন আমার মনে হলো যে চারপাশে ফাঁকা রাখবো না, ইমেজটা নিচে থাকবে, আমার টেক্সটটা উপরে থাকবে, তখন কি আবার আন্ডু করে আনতে হবে না অন্য কোনো অপশন আছে? জাস্ট এই অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে টেক্সট র্যাপ, সেখান থেকে যে রিলিজ করে দিবেন, রিলিজ করে দিলেই ইমেজ আলাদা হয়ে গেল। এরপর হচ্ছে আপনি ছবিটাকে নিচে নিয়ে আসলেন, আপনি আপনার পছন্দ মতো ইমেজটাকে তখন বসিয়ে দিলেন যে কোথায় বসবে, জাস্ট রিলিজ করে দিলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। এগুলো এখন অ্যাডজাস্টেড অবস্থায় আছে। এটাকে যেখানে মুভ করাবেন সাথে সাথে টেক্সটগুলো মুভ করতে থাকবে। দেখেন মুভ করাচ্ছেন, টেক্সটগুলো মুভ হচ্ছে, খেয়াল করেছেন? ওকে, কিন্তু এটাকে আপনি এখন এই ভিতরে নিয়ে যান, কোনো কাজ করবে না, সে টেক্সটের উপর দিয়ে ঘোরাঘুরি করছে। অথবা পিছনে নিয়ে যেতে পারেন, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, ওটা পিছনেও নিতে পারেন। রাইট বাটন ক্লিক করে আপু? হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে কাজ করছি। রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, উপরে নিয়ে আসে। এর মধ্যে দুইটা আসলে ক্ষেত্র বিশেষে কাজ করে, সব সময় কাজ করবে না। ব্রিং টু ফ্রন্ট একদম সবার উপরে আনবে, সেন্ড টু ব্যাক সবার পিছনে নিয়ে যাবে। আমি তো ভেবেছিলাম আজকে টাইপ টুল শেষ করে আমরা এটাকে কি বলে সেগমেন্ট টুলটা দেখব, তারপরে যদি সময় থাকে পেন টুল, ব্রাশ টুলটাও
করবো, বাট আজকে তো সময় পেলাম না। আচ্ছা, সমস্যা নেই। তো টাইপ টুলের এ পর্যন্ত যা যা দেখলাম, আশা করি কারো কোনো প্রবলেম হবে না। আপনাদের SW হচ্ছে আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করবেন, A to Z আগে ভালো করে প্র্যাকটিস করবেন। আগেই কাজ করতে যাবেন না, আগে প্র্যাকটিস করেন কোনটা কি কাজ করে, কিভাবে করে, ফন্ট কিভাবে চেঞ্জ করে, টাইপের অপশনগুলো কোথায় পাবেন, প্রত্যেকটা অপশন এইচ এন্ড এভরি আগে প্র্যাকটিস করবেন। এরপরে আপনাদের SW হচ্ছে আপনি ওয়ার্ড বেসড বা টাইপ বেসড যে লোগোগুলো হয় 5টা ডিজাইন করবেন। এখন এটা আপনি করতে পারেন, আপনাদের যেহেতু অ্যাকাউন্ট করা আছে, আপনি লোগো ডিজাইনে চলে গেলেন, একটা কন্টেস্টে এন্ট্রি দিতে পারেন, 5টা এন্ট্রি, অথবা 5টা ডিজাইন করতে পারেন। তো আপনার কন্টেস্টে কাজও হয়ে গেল, পাশাপাশি ডিজাইনও করা হলো। 5টা ডিজাইন করলেন। আর হচ্ছে এই যে টেক্সট র্যাপ ডিজাইন করতে পারেন নিজের মতো করে। নিজের একটা পেজ যদি আপনি সেট আপ করতে চান, একটা পেজের জন্য আপনি কিভাবে ডিজাইন করবেন, ডিজাইন করতে পারেন। বা একটা টাইপোগ্রাফি কিভাবে করতে পারেন, আমরা ওই যে লাস্টের টাচ টাইপ টুল দিয়ে টাইপোগ্রাফির যে জিনিসগুলো দেখলাম, এটাও করতে পারেন। পারবো সবাই? ইনশাল্লাহ আপা। ঠিক আছে, চলেন আমরা প্রেজেন্টে